প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি মোহন বিশ্বাস তোমাদেরকে অংশীদারি কারবারের সুদ সম্পর্কে যথাসাধ্য ধারণা দেওয়ার জন্য ওয়েলকাম করছি। তোমরা অংশীদারি কারবারের হিসাব নিকাশ সম্পর্কে পূর্ব থেকেই অবগত আছো। এখানে আমরা জেনে থাকি, আমরা জেনেছি, আমরা জানার চেষ্টা করছি। নির্দিষ্ট পরিমাণ নিট লাভ দেওয়া থাকে, যে নিট লাভের টাকা অংশীদারদের ভিতর আনুপাতিক হারে বন্টন করা হয়। এই বন্টনের ক্ষেত্রে অংশীদারদের যে আভ্যন্তরীণ চুক্তিপত্র থাকে তার একটি প্রতিফলন দেখানো হয়, যেটা লাভ লোকসান আবন্টন হিসাবে। এই লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা কি করি, নিট লাভের উদ্ধৃত লিখি। নিট লাভের উদ্ধৃতর সঙ্গে উত্তোলনের সুদ যোগ করি। অন্যান্য অবন্টিত কোনো দফা অর্থাৎ নিট লাভের সাথে সমন্বয় করা হয়নি এমন কোনো আয় যদি থাকে তা যোগ করি। এর থেকে আমরা বাদ দিয়ে থাকি অংশীদারগণের মূলধনের সুদ, বাদ দিয়ে থাকি অংশীদারগণের বেতন, বাদ দিয়ে থাকি ঋণের সুদ। পরবর্তীতে যে পরিমাণ মুনাফা অবশিষ্ট থাকে তা আমরা অংশীদারদের ভিতর চুক্তির ধারা সন্নিবেশিত মুনাফা বন্টন অনুপাতে বন্টন করে থাকি। আমরা দেখো এর ভিতর আলোচনায় বলেছি নিট লাভের উদ্ধৃতর সাথে উত্তোলনের সুদ যোগ হয়, তবে পণ্য উত্তোলনের সুদ এখানে যোগ হয় না, যোগ হয় নগদ উত্তোলনের সুদ। আমরা আমাদের প্রয়োজনের তাগিদে ভিন্ন ভিন্নভাবে জীবনের কার্য প্রক্রিয়া সম্পন্ন করে থাকি। অনুরূপভাবে অংশীদারগণ তাদের প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্নভাবে ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ কারবার থেকে উত্তোলন করে থাকেন। এই উত্তোলনের প্রকৃতি বৈশিষ্ট্য অনুসারে তিন ধরনের উত্তোলন এই অংশীদারি কারবারে পরিলক্ষিত হয়, যা আমাদের সৃজনশীল উদ্দীপকে সন্নিবেশিত থাকে। তিন ধরনের উত্তোলনের মোট উত্তোলন এবং উত্তোলনের সুদ আমাদের হিসাবভুক্ত করার প্রয়োজন হয়, হিসাব নিকাশ করার প্রয়োজন হয়। সেই তিন ধরনের উত্তোলনের সুদ কি কি আমরা একটু লক্ষ্য করি। আমরা প্রথমে দেখব উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়। ফার্স্ট ব্র্যাকেটে লেখো উত্তোলনের ধরন অনুসারে ক্রমিক 1 সাধারণ বা গড় হারে উত্তোলন। এই সাধারণ বা গড় হারে উত্তোলন কি, এটা আমরা একটু লক্ষ্য করি। যেমন করিম ও রহিম যথাক্রমে সারা বছর ধরে
8,000 ও 10,000 টাকা নগদ উত্তোলন করেন। উত্তোলনের সুদ হার 10% হলে উত্তোলনের সুদের পরিমাণ কত? সমাধান। করিম, রহিম। করিমের উত্তোলন 8,000, রহিমের উত্তোলন 10,000। উত্তোলনের সুদ হার কত পার্সেন্ট? 10%। আমরা জানি যখন গড় হারে উত্তোলন করা হয় তখন উত্তোলনকে সুদের হার দ্বারা গুণ করে গড় হারে অর্থাৎ গুণ 6/12 করতে হয়, অর্থাৎ গড় হারেই 6 মাসের উত্তোলন নিতে হয়। এজন্যে আমরা 8,000কে 10% করলে টাকার পরিমাণ হবে 800, গুণ 6/12 করলে টাকার পরিমাণ দাঁড়াবে 400। অনুরূপভাবে 10,000 টাকাকে 10% করলে টাকার পরিমাণ হবে 1,000, গুণ 6/12 করলে টাকার পরিমাণ আর উত্তোলনের সুদের পরিমাণ 500। এর জন্য আমরা এখানে হেডলাইন লিখি উত্তোলনের সুদ। করিমের টাকার পরিমাণ হলো 400, রহিমের টাকার পরিমাণ হলো 500। তোমরা সমাধানটি খাতায় সংগ্রহ করেছ। সাথে সাথে আমরা এই জিনিসটাকে আবারও জেনে নিচ্ছি যে আমাদের যখন সাধারণভাবে উত্তোলনের পরিমাণ দেওয়া থাকে তখন আমাদের প্রতি মাসের সারা বছরের মোট উত্তোলন গুণ সুদের হার গুণ 6/12 এমনভাবে সুদ নির্ণয় করলে হয়, অর্থাৎ এমনভাবেই এই সুদটা নির্ণয় করতে হয়। আমরা কর্মিক 2-তে চলে যাব। কর্মিক 2-তে আমাদের কাছে চাওয়া হয়নি। কর্মিক 2-তে আমরা বের করে নেব যে আমাদের কি পরিমাণ সুদের হার, কি পরিমাণ টাকা দেওয়া থাকলে উত্তোলনের সুদের পরিমাণের তারতম্য ঘটে যদি তা হিসাব বছরের প্রথমে অথবা হিসাব বছরের শেষে দেওয়া থাকে। কখনো কখনো এটা হিসাব বছরের মাঝেও দেওয়া থাকতে পারে। তাহলে ক্রমিক 2 দিয়ে তোমরা লেখো ক্রমিক 2 হিসাবকালের শুরুতে মাঝে ও শেষে উত্তোলনের কথা বলা থাকলে উত্তোলনের সুদ
নির্ণয় ও সুদের পরিমাণ কত হবে? যেমন মোনালি প্রতি মাসের শুরুতে 1000 টাকা উত্তোলন করেন। ফুনু প্রতি মাসের মাঝে 1000 টাকা উত্তোলন করেন। মেছু প্রতি মাসের শেষে 1000 টাকা উত্তোলন করেন। সুদ হার 10% হলে কার সুদের পরিমাণ কত? তাহলে আমাদের এখানে লক্ষ্য করেছি মোনালি আছে, ফুনু আছে, মেছু আছে, তারা তিনজনই উত্তোলন করেছেন। তবে মোনালি উত্তোলন করেছেন মাসের শুরুতে, ফুনু করেছেন মাসের মাঝে, মেছু করেছেন প্রতি মাসের শেষে। তিনজনেরই উত্তোলনের পরিমাণ সমান, অর্থাৎ 1000 টাকা। কিন্তু মাসের শুরুতে, মাঝে এবং শেষে করার জন্য তাদের উত্তোলনের সুদের পরিমাণ ভিন্ন হবে। কেন ভিন্ন হবে এটা আমরা দেখব, তবে দেখার আগে একটু লক্ষ্য করি। দেখো, যে জানুয়ারি মাসের শুরুতে উত্তোলন করছে তাকে কিন্তু জানুয়ারি মাসের সুদ দেওয়া লাগছে। এই অর্থে কেউ কোনো টাকা জানুয়ারি মাসের শুরুতে উত্তোলন করলে ওই হিসাব বছরে সে 12 মাসের সুদ প্রদান করবে। অন্যদিকে যে জানুয়ারি মাসের 15 তারিখে উত্তোলন করছেন ওই টাকাটার উপর উনি 15 দিনের সুদ কম দিবেন। 15 দিনকে আমরা বলতে পারি অর্ধ। তাহলে বাকি সময় থেকে যাচ্ছে 11 মাস এবং অর্ধ মাস, যাকে বলা হচ্ছে 11.5 মাসের সুদ দেবেন। যিনি জানুয়ারি মাসের শেষে উত্তোলন করছেন উনি টোটালি জানুয়ারি মাসের কোনো সুদ দেবেন না, অর্থাৎ ওনাকে জানুয়ারি মাসের সুদ থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হলে অবশিষ্ট মাস থাকে 11টি, উনি 11 মাসের সুদ দেবেন। এরকম ধারণার উপর ভিত্তি করে মাসের শুরুতে, মাসের মাঝে এবং মাসের শেষে উত্তোলনের সুদের পরিমাণের তারতম্য পরিলক্ষিত হয়। আমরা মোনালি, ফুনু এবং মেছুর উত্তোলনের সুদটা কত হবে এবং তাদের ভিতর কী পার্থক্য পরিলক্ষিত হবে সেটা আমরা একটু দেখে নেব। আমরা সুদ নির্ণয় করতে চাচ্ছি এখন, এবং প্রথমেই লিখছি আমরা এটা একটু উপরে দেখে দিই, তাহলে সুবিধা হবে। প্রথমে লিখলাম মোনালি
ফুনো, মেছো, তাদের প্রত্যেকেই সমপরিমাণ টাকা উত্তোলন করেছেন, অর্থাৎ 1000, 1000, 1000। প্রত্যেকেরই সুদের হার 10%, 10%, 10%। শুরুতে উত্তোলন করলে আমরা তাকে গড় সময় হিসাবে 6.5 ধরব, মাঝে উত্তোলন করলে গড় সময় হিসাবে 6 ধরব, শেষে উত্তোলন করলে 5.5 ধরব। এখন আমরা 1000 টাকাকে 10% করলে টাকার পরিমাণ আমাদের দাঁড়াবে, টাকার পরিমাণ হবে 100 টাকা। তাকে যদি আমরা 6.5 দ্বারা গুণ করি তাহলে টাকার পরিমাণ হবে 650। ফুনুর একই হিসাবে 600, মেছু একই হিসাবে 550 টাকা। এই তিনটেই হচ্ছে উত্তোলনের সুদ। তাহলে আমরা আলোচনা থেকে এটাই দেখলাম, অংশীদারগণ সমপরিমাণ টাকা উত্তোলন করলেও তাদের উত্তোলনের সুদের পরিমাণ সমান হবে না। যিনি প্রথম উত্তোলন করবেন ওনার সুদের পরিমাণ বেশি হবে, যিনি শেষে মাঝে উত্তোলন করবেন তুলনামূলক কম হবে, যিনি শেষে উত্তোলন করবেন ওনার সুদের পরিমাণ সব থেকে কম হবে। আমরা বলেছিলাম উত্তোলনের ধরন অনুসারে অংশীদারগণের মোট উত্তোলনের পরিমাণ এবং উত্তোলনের সুদের তারতম্য ঘটে এবং সর্বোচ্চ 3 ধরনের, 3ভাবে এই উত্তোলনের সুদ নির্ণয় করা যায়। আমরা আজকে 2টি পদ্ধতিতে উত্তোলনের সুদ নির্ণয় শিখলাম, যার মধ্যে একটি ছিল সাধারণ, আরেকটিতে ছিল একটু শর্তযুক্ত, মাসের প্রথমে, মাঝে এবং শেষে। আমরা আগামী দিন বাকি পদ্ধতির সুদটা শিখব। ওর সঙ্গে থাকবে আনুষঙ্গিক আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা সাথে থাকবে, সহযোগিতা করবে, এমনটি করে এমন কথা বলেই আজকের ক্লাস থেকে এখানে বিদায় নেব। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। গুড বাই।